কিছুটা দূরেই ছোট একটা বেদিতে আগুন জ্বলছে। তার সামনে বসে দুর্বোধ্য ভাষায় কিসব মন্ত্র উচ্চারণ করে চলেছে ভৈরব দত্ত। ওম আং হিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ, ওম আং হিং রিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ, ওম রং হিং হিং চামুণ্ডায় বিচ্ছে। ভৈরব দত্ত চোখ খুলতে বিজয় অবাক হয়ে দেখে তার দু চোখ জুড়ে জ্বলে উঠেছে যজ্ঞাগ্নির শিখা। সেই জ্বলন্ত চোখ নিয়ে সে দীর্ঘ পদক্ষেপে এগিয়ে যায় মন্দিরের দিকে। রুদ্রাণী মায়ের হাত থেকে খড়গ তুলে নিয়ে সে যখন বেরিয়ে আসে, তখনই দর্ভবাণী মৃগনয়নের মাথাটা হাঁড়ি কাঠে ঠুকিয়ে দেয়। রুদ্রাণী মাতা কি জয় বলে আর একবার হুঙ্কার ছাড়ে ভৈরব দত্ত। তারপরেই তার খাঁড়া সজোরে নেমে আসে হাঁড়ি কাঠের ওপর। প্রিয় বন্ধুগণ, শুনতে থাকুন আমাদের নতুন গল্প অতীতের ছায়াপথে। সেদিন সকালে নিজের ঘরে চেয়ারে বসে সামনের টেবিলে রাখা একটা চামচের ওপর নিজের সমস্ত মানসিক শক্তি নিবদ্ধ করার চেষ্টা করছিল বিজয়। কিছুক্ষণ পর তার মনে হলো চামচটা যেন একটু নড়ে উঠল। এটা কি চোখের ভুল? পরীক্ষা করে দেখার জন্য আরও একবার মনঃসংযোগের জন্য তৈরি হলো বিজয়। এমন সময় দরজা ঠেলে 5-6 বছরের একটা ফুটফুটে ছেলে তার গায়ে এসে পড়ল। আজ আমি তোমার কাছেই অঙ্ক করব কাকু, মাকে বলে দাও না প্লিজ। বিজয় কিছু বলার আগেই দরজায় এসে দাঁড়ালো তনুকা। চলে এসো রিক, এবার তোমায় পড়তে বসতে হবে। না, বিজয়কে দুহাতে জড়িয়ে ধরল রিক। আমি আজকে কাকুর কাছেই অঙ্ক করব। কতবার বলেছি না, কাকু অঙ্ক জানে না, চলে এসো। ছেলেকে টেনে দরজার দিকে নিয়ে গেল তনুকা। চলে যাবার সময়ও বিজয়ের দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে থাকলো রিক। মনটা খারাপ হয়ে গেল বিজয়ের। সে ভালো করেই জানে দাদা বৌদি তাকে পছন্দ করে না, কিন্তু দাদার ছেলেটা কেন যে তার এত ন্যাওটা হয়ে উঠল কে জানে। দরজা ভেজিয়ে দিয়ে আরও একবার চামচটার দিকে তাকিয়ে একাগ্রচিত্ত হওয়ার চেষ্টা করলো বিজয়, কিন্তু তার কানের পর্দায় যেন অনুরণিত হতে থাকলো বৌদির কথাগুলো। কতবার বলেছি না, কাকু অঙ্ক জানে না। অঙ্কে কাঁচা হওয়াটাই বোধহয় বিজয়ের জীবনের মূল বিড়ম্বনা। তার বাবা বিকাশবাবু ছিলেন স্থানীয় কলেজের ফিজিক্সের অধ্যাপক, আর মা কৃষ্ণাদেবী একটা ইংলিশ মিডিয়াম স্কুলের অঙ্কের শিক্ষিকা। তাদের দুজনেরই ইচ্ছে ছিল বড় ছেলে অজয়ের মতো বিজয়ও সায়েন্স নিয়ে পড়ুক, কিন্তু ছোটবেলা থেকেই বিজয় অঙ্কে ভীষণ কাঁচা। ছাত্র হিসেবেও সে ছিল নিতান্তই মাঝারি মানের। স্বাভাবিকভাবেই মা বাবার সমস্ত আশা আকাঙ্ক্ষা দানা বেঁধেছিল ক্লাসে নিয়মিত প্রথম হওয়া অজয়কে ঘিরেই। সেকেন্ডারিতে 95% নম্বর পেয়ে অজয় যখন সায়েন্স নিয়ে এইচএসে ভর্তি হলো, তখন থেকেই রবিবারের সন্ধ্যাগুলোই বাবা মা তার সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি, বিগ ব্যাং, হিগস বোসন এসব নিয়ে আলোচনায় বসতেন। আর বিজয় তখন ঘরের এক কোণে বসে ফিলোসফির পাতা উল্টাতো, না হয় ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে নিচের রাস্তার দিকে তাকিয়ে থাকতো। তার অপরিণত মন তখনই বুঝে গিয়েছিল যে বাবা মায়ের প্রিয় হয়ে ওঠা বোধহয় তার পক্ষে আর সম্ভব নয়। কোনো কোনো দিন মা অবশ্য ক্যারাম বোর্ড পেতে বিজয়কে সঙ্গী করে খেলতে বসতেন, কিন্তু অধিকাংশ সময়ই বাবাকে পার্টনার করে গেমের পর গেম জিতে নিত অজয়। তারপর স্ট্রাইকারটা বিজয়কে দেখিয়ে বলতো, এটা দিয়ে গুটিগুলোকে সঠিক অ্যাঙ্গেলে হিট করাও একটা সায়েন্স, বুঝলি? মরার উপরে খাঁড়ার ঘা কেন দিচ্ছিস অজয়, ছেড়ে দে বেচারাকে। বাবার কণ্ঠস্বরে কৌতুক ঝরে পড়ত। সেসব দিনগুলোতে কি যেন অসহ্য ক্ষোভে ভেতরটা ফেটে পড়তে চাইতো বিজয়ের। নিজের নামটাকেই তখন অদৃশ্যের একটা চরম উপহাস বলে মনে হতো তার। না, বিক্ষিপ্ত মনটাকে আয়ত্তে রাখতে ব্যর্থ হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায় বিজয়। আজ রবিবার, অফিস ছুটি। ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘর ছুঁই ছুঁই করছে। জামা পরে চিরুনিটা হাতে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো বিজয়। এমন সময় দরজা ঠেলে যাদবদা ঢুকলো। এক হাতে জলখাবারের থালা, অন্য হাতে জলের গ্লাস। টেবিলের ওপর খাবারটা রেখে সে চেয়ারটা টেবিলের পাশে টেনে আনলো। তাড়াতাড়ি বসে পড়ো ছোট বাবু, নইলে মাছি বসবে। যাদব এই বাড়িতে বহুদিন ধরে কাজ করছে। কৃষ্ণাদেবী যতদিন বেঁচে ছিলেন ততদিন ডাইনিং টেবিলে খাবারগুলো সাজিয়ে দিয়ে যাদব এক পাশে দাঁড়িয়ে থাকত। কৃষ্ণাদেবী থালায় খাবার সাজাতেন।
কিন্তু এখন যাদবের কাজ বেড়ে গেছে। খাওয়া শেষ করে জামাকাপড় পাল্টে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল বিজয়। উদ্দেশ্য গুরুজির আশ্রম। ওনার পুরো নাম মাধবেন্দ্র রায়। উনি একজন সাইকোলজিস্ট। কর্মজীবন থেকে অবসর নেবার পর উনি শহরের প্রান্তে ছোট একটা মন্দির স্থাপন করে সেখানেই আধ্যাত্ম চর্চায় মগ্ন থাকেন। এক চরম হতাশায় ডুবে থাকার সময় এনার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বিজয়ের। এইচএসে অত্যন্ত সাদামাটার রেজাল্ট করার পর শেষমেশ পাস কোর্সেই কলেজে ভর্তি হয়েছিল বিজয়। অজয় তখন জয়েন্টে চোখ ধাঁধানো র্যাঙ্ক নিয়ে ডাক্তারি পড়ছে। চেনা পরিচিত লোকের চোখে চোখ রেখে কথা বলতেও তখন কেমন যেন সংকোচ হতে শুরু করেছিল বিজয়ের। অবজ্ঞা আর তাচ্ছিল্য ভরা চোখগুলো দেখতে দেখতে তার মন যখন একটু সহানুভূতি আর মমতার জন্য আকুল হয়ে উঠেছিল, তখনই একদিন কলেজে যাওয়ার রাস্তার পাশে একটা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের চোখে চোখ পড়ে গেল তার। অদ্ভুত এক ভালো লাগার শিহরণে সেদিন আবিষ্ট হয়ে গিয়েছিল তার মন। খোঁজ নিয়ে বিজয় জেনেছিল মেয়েটির নাম ঝিমি। এ পাড়ায় ওরা নতুন এসছে। এরপর কলেজে যাওয়া আসার পথে বিজয় প্রতিনিয়তই তাকিয়ে থাকতো সেই ব্যালকনির দিকে। মাঝে মধ্যে দেখাও পেত ঝিমির। সে বছর দুর্গাপুজোর সময় সুযোগ খুঁজে নিয়ে বিজয় আলাপ করেছিল ঝিমির সঙ্গে। তার চোখের ভাষা বুঝতে বেশি সময় নেয়নি ক্লাস 11-এর ছাত্রী ঝিমি। বিজয়া সম্মিলনীতে মাধবী মধুপে হলো মিতালি গানটা গাইবার সময় তার অনুরাগী দৃষ্টি বারবারই ছুঁয়ে গিয়েছিল পাশেই তবলা বাজাতে বসা বিজয়কে। বিজয়ের মনে হয়েছিল গানের ছন্দ আর তবলার লয়ে ছাপিয়ে ওঠা কোন এক সুরেলা আবেগে যেন ভেসে চলেছে তার হৃদয়। সব না পাওয়া আর পরাজয়ের গ্লানি ভুলে অনাস্বাদিত এক তৃপ্তির মধুরিমায় মন ভরে নেওয়ার লগ্ন যখন আগত প্রায়, তখনই একদিন কলেজ থেকে ফেরার পথে বিজয়ের পথরোধ করে দাঁড়িয়েছিল ও পাড়ার উঠতি মাস্তান সাবির আর তার সাঙ্গপাঙ্গরা। ওদের পেছন থেকে এগিয়ে এসেছিল এক বড়লোক ব্যবসায়ীর বকে যাওয়া ছেলে রোহিত। বিজয়ের সাইকেলের হ্যান্ডেল ধরে সে ঠান্ডা গলায় বলেছিল, ঝিমির সাথে মেলামেশা বন্ধ না করলে ফলটা কিন্তু ভালো হবে না। আলাপ না থাকলেও রোহিতকে ভালোই চিনত বিজয়। আশ্চর্যের ব্যাপার হলো যে ওকে দেখলেই তার মনে হতো এর নাম দর্ভপাণি। এর কারণটা সে অবশ্য খুঁজে পায়নি তখন। না, রোহিতের চ্যালেঞ্জ নেবার মতো মানসিক বা শারীরিক শক্তি ছিল না বিজয়ের। নিরুপায় হয়ে সে ঝিমির কাছ থেকে দূরে সরে গেছিল। মাস 6 পরে একদিন সে দেখেছিল রাস্তায় রোহিতের বাইকের পেছনে বসে তার দিকে তাকিয়ে হাসিতে ভেঙে পড়ছে ঝিমি। রাস্তার মোড়ে বাইকটা অদৃশ্য হওয়ার পরও সেই হাসির শব্দ বিজয়ের কানের পর্দায় ভাঙা কাঁচের টুকরোর মতো কতক্ষণ ধরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কে জানে। মনের অব্যক্ত ব্যথা ভুলতে সেদিন উদ্দেশ্যহীনভাবে সাইকেল চালাতে চালাতে শহরের শেষ প্রান্তে এসে পড়েছিল বিজয়। সেখানে মাঠের মধ্যে একটা মন্দির দেখে আনমনেই এগিয়ে গিয়েছিল সে। মায়ের মূর্তির সামনে হাত জোর করে দাঁড়াতেই কখন যেন জলে চোখ ভরে উঠেছিল তার। তোমার সময়টা ভালো যাচ্ছে না, তাই তো? অচেনা গলা শুনে ফিরে তাকিয়েছিল বিজয়। দেখেছিল পেছনে দাঁড়িয়ে আছেন সাদা পায়জামা পাঞ্জাবি পরা এক বয়স্ক ভদ্রলোক। তার সারা মুখে ছড়ানো এক অদ্ভুত স্নিগ্ধতা। না মানে চোখের জল মুছে চটপট সহজ হওয়ার চেষ্টা করেছিল বিজয়। সে শুনেছিল লোকের মানসিক দুর্বলতার সুযোগে কবচ মাদুলি এসব গছিয়ে দিয়ে পয়সা আদায় ধান্দায় অনেকেই মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায়। তাই কিছুটা সন্দিগ্ধ গলায় সে জিজ্ঞাসা করেছিল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। প্রৌঢ় দৃষ্টিতে বিজয়ের দিকে তাকিয়েছিলেন। তুমি কি নিজেকেই ঠিকমতো চেনো? বিজয় একটু থমকে গিয়েছিল। কি বলবে ভেবে ওঠার আগেই দ্বিতীয় প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন প্রৌঢ়। তুমি তো আনন্দই চেয়েছিলে, তাহলে চোখে জল কেন? বিজয় চোখ নামিয়ে নিয়েছিল। প্রৌঢ় এগিয়ে এসে তার কাঁধে হাত রেখেছিলেন। তোমার জীবনে অনেক আনন্দের ঘটনাও তো ঘটেছে, কিন্তু সেগুলোকে সরিয়ে দুঃখ আর ক্ষোভ জাগানো স্মৃতিগুলোই বারবার কেন মনটাকে ঘিরে ধরে বলো তো? আপনি জানেন না। বিজয় এবার প্রৌঢ়ের দিকে তাকিয়েছিল। আমার মতো অবস্থায় যদি পড়তেন তাহলে। ভদ্রলোক মৃদু হেসেছিলেন। তোমার জীবনে কি কি ঘটেছে আমি তা জানি না ঠিকই,
কিন্তু এটুকু জানি যে নিজেকে দুর্বল ভাবাও ঠিক নয়। আমাদের মধ্যে এমন সব শক্তি লুকিয়ে আছে যেগুলো জাগিয়ে তুলতে পারলে অসাধ্য সাধনও করা যায়। ভদ্রলোকের কথার মধ্যে এমন একটা দৃঢ় আত্মবিশ্বাসের ছাপ ছিল যেটা বিজয়কে আকর্ষণ করেছিল। তারপর থেকে বিজয় যতবারই ওনার সঙ্গে দেখা করেছে ততবারই জীবনে নতুন থেকে নতুনতর তাৎপর্য তার সামনে উদ্ভাসিত হয়েছে। এই যে বিজয়বাবু, শুনছেন? মেলি কণ্ঠস্বর কানে আসতেই সাইকেলে ব্রেক কষে ঘাড় ঘোরালো বিজয়। রাস্তার ওপাশে রূপর্ণা দাঁড়িয়ে আছে। মাস ছয়েক আগে মেয়েটি তাদের অফিসে সেলস ডিপার্টমেন্টে জয়েন করেছে। বিজয়ের মনে আছে একে প্রথম দেখে সে একটু চমকেই উঠেছিল। হঠাৎই মনে এসেছিল মৃগনয়না নামটা। অনেক ভেবেও এর কোনো মানেই অবশ্য তার মাথায় আসেনি। একটা সমস্যায় পড়েছি, তাই আপনার কাছেই যাচ্ছিলাম। এত কষ্ট করার কি দরকার ছিল? একটা ফোন করলেই তো পারতেন। আসলে মোবাইলটা আমার কাছে নেই। গতকাল ওটা অফিসের লকারেই আমি ফেলে এসেছি। তাহলে তো মুশকিল হলো। বিজয় মাথা নাড়ল। রাজুকে বলে আপনি যদি একবার অফিসটা খোলার ব্যবস্থা করে দেন তাহলে। বিজয়ের দিকে একটা অসহায় দৃষ্টি তুলে ধরে রূপর্ণা। বিজয় শুনেছে মেয়েটা ডিভোর্সি, ওর বাবা বেঁচে নেই, ভাইটা বদসঙ্গে পড়ে একেবারেই গোল্লায় গেছে। বৃদ্ধা মায়ের দেখাশুনো তাই ওকেই করতে হয়। কাউকে অসুবিধায় পড়তে দেখলে চিরকালই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিজয়। সাইকেলটা একটা চেনা দোকানে রেখে রূপর্ণার সঙ্গে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো সে। সোমবার লাঞ্চের পর ম্যানেজারের তলব পেয়ে বিজয় একটু উদ্বিগ্ন হয়ে উঠল। কোথায় আবার কি গড়বড় হলো কে জানে। নিয়োগীবাবুকে এই অফিসের সবাই হাড়ে হাড়ে চেনে। মেজাজ খারাপ থাকলে ওনার সামনে বোধহয় গন্ডারের চামড়াও টিকতে পারবে না। মে আই কাম ইন স্যার? দ্বিধাগ্রস্ত চিত্তে বিজয় ম্যানেজারের ঘরের দরজাটা ঠেলে ঢুকতেই টেবিলের ওপাশে বসা নিয়োগীবাবুর জ্বলন্ত দৃষ্টি তার দিকেই নিবদ্ধ হলো। তার শ্যামবর্ণ স্থূল দেহের সঙ্গে মানানসই বাতাবি লেবুর মতো মুখমণ্ডল তখন প্রায় পেঁয়াজের রং ধারণ করেছে। নিয়োগীর চোখে চোখ পড়তেই বিদ্যুৎ ঝলকের মতো একটা নাম ভেসে ওঠে বিজয়ের মনে, ভৈরব দত্ত। বহু পুরনো কি একটা স্মৃতি যেন দেখা দিয়েই নিমেষে মিলিয়ে যায়। আপনার ব্যাপারটা কি বলুন দেখি? নিয়োগীর ভারী কণ্ঠস্বরে ঘরটা গম গম করে ওঠে। অফিসটা কি আপনার আড্ডাখানা? হ্যাঁ, ইয়ার বন্ধু নিয়ে যখন তখন সময় কাটাতে চলে আসবেন। টেবিলের ওপাশে মুখ নিচু করে দাঁড়ানো রূপর্ণা আর রাজুকে দেখে ব্যাপারটা এবার পরিষ্কার বুঝতে পারে বিজয়। চুপ করে আছেন কেন? উত্তর দিন। একজোড়া মোটা ভুরুর নিচে নিয়োগীর গোল গোল চোখ দুটো যেন সাপদের হিংস্রতায় জল জল করে ওঠে। বিজয় রবিবারে রূপর্ণাকে নিয়ে অফিসে আসার কারণটা নিয়োগীকে বোঝাবার চেষ্টা করে। হাত নেড়ে মাঝপথে তাকে থামিয়ে দেন নিয়োগী। তারপর রিভলভিং চেয়ার ঘুরিয়ে রূপর্ণার মুখোমুখি হন তিনি। আপনার সেলস রিপোর্টটা তৈরি হয়েছে? রূপর্ণা ঘাড় নাড়ে। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ফাইলটা বার করতেই সেটা আচমকা তার হাত ফসকে মাটিতে পড়ে যায়। ওয়ার্থলেস! একটা হুঙ্কার ছেড়ে চেয়ারটা 90 ডিগ্রি ঘুরিয়ে নেন নিয়োগী। ফাইল গুছিয়ে যখন রূপর্ণা উঠে দাঁড়ালো তখন তার সমস্ত রক্ত যেন মুখে এসে জমা হয়েছে। কাঁপা কাঁপা হাতে সে ফাইলটা টেবিলে রাখতেই অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকান নিয়োগী। তারপর হাত বাড়িয়ে দরজাটা দেখিয়ে দেন। নাও প্লিজ গেট আউট। বাইরে বেরিয়ে রূপর্ণার দিকে এগিয়ে যায় বিজয়। কিছু মনে করবেন না, ওনার মেজাজটা একটু ওই রকমই। না না, আমি ঠিক আছি। ম্লান হাসে রূপর্ণা। অফিসে নিজের চেয়ারে বসে চোখ বন্ধ করে মনটা শান্ত করার চেষ্টা করে সে। হঠাৎই তার সামনে ভেসে ওঠে অন্য একটা হিংস্র চোখ, আর কানে আসে একটা চাপা গর্জন। আমার অবাধ্য হবার সাহস তোমার হয় কি করে? আজ তোমায় এমন শিক্ষা দেব। নিজের মধ্যেই শিউরে ওঠে রূপর্ণা। রাগের আগুনে পোড়া সব চোখের দৃষ্টিতেই কি একইভাবে পাশবিকতা ভর করে? অথচ কাগজে বিজ্ঞাপন দেখেই রূপর্ণাকে পছন্দ করেছিল বহুজাতিক সংস্থায় কর্মরত সায়ন। এমন সুপাত্রে কন্যা সমর্পণ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি রূপর্ণার মা বাবা। এমনিতে সায়ন স্বাভাবিক হলেও তার সন্দেহপ্রবণ মন
আর হঠরাগী মেজাজই রূপর্ণার জীবনে বিপর্যয় ডেকে নিয়ে এলো। অন্য কোনো পুরুষের সঙ্গে ওকে কথা বলতে দেখলেই সায়নের মাথা গরম হয়ে যেত। একদিন ব্যাপারটা এমন জায়গায় পৌঁছলো যে পাশের চেয়ার থেকে সিনিয়র ক্লার্ক মায়াদি উঠে এসে রূপর্ণার পিঠে হাত রাখলেন। সহানুভূতির স্পর্শে রূপর্ণার চোখে জল এসে গেল। অল্পক্ষণেই নিজেকে সামলে নিয়ে সে কম্পিউটারটা অন করলো। নিয়োগী বাবুর ব্যবহারটা কিন্তু ক্রমেই সহ্যের বাইরে চলে যাচ্ছে। লোকটা স্টাফদের কি মনে করে বলুন তো? মায়াদি সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট বোসবাবুর দিকে ফিরলেন। রিয়েলি ইটস টু মাচ। ওপাশ থেকে সামন্তবাবুও গলা মেলালেন। এবার একটা ব্যবস্থা নেওয়া দরকার। বোসবাবু ঘাড় নাড়লেন। ঠিকই বলেছেন, ইউনিয়নের মিটিংয়ে এবার ব্যাপারটা তুলতেই হবে। সামনের রবিবার আপনি কিন্তু অবশ্যই আসবেন। সামন্তবাবু রূপর্ণার পাশে এসে দাঁড়ালেন। আপনার স্টেটমেন্টটাও প্রয়োজন। কম্পিউটার থেকে চোখ না তুলেই ঘাড় নাড়ল রূপর্ণা। তার মনের পর্দায় ভেসে উঠল এক বিপর্যস্ত দুপুরের ছবি। তার বিধ্বস্ত শরীরটা পরীক্ষা করে ইনজুরি রিপোর্টটা লিখতে লিখতে তার মায়ের দিকে তাকিয়েছিলেন সরকারি হাসপাতালের ডাক্তারবাবু। থানায় গিয়ে বরং একটা ডায়েরি করে দিন। আপনার মেয়ের স্টেটমেন্টটা খুব জরুরি। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রূপর্ণার বুক চিরে। মনের কোণে সযত্নে লালিত কত শত স্বপ্নের অপমৃত্যুর যন্ত্রণা আর লাঞ্ছিত আত্মসম্মানের অসহায় হাহাকারের কতটুকুই বা সেদিন সেই স্টেটমেন্টে তুলে ধরতে পেরেছিল সে। রোজকার মতো সেদিনও রাতে দরজা বন্ধ করে একটা মোমবাতি জ্বালিয়ে সেটার শিখার ওপর একাগ্রচিত্তে মনোসংযোগ করল বিজয়। একটু পরেই মোমবাতি ছাপিয়ে নিয়োগীর বাঘের মতো জ্বলন্ত চোখ দুটো ফুটে উঠল তার সামনে। চোখ বন্ধ করে বিজয় আবার নতুন করে শিকাটার ওপর মনোসংযোগ করল। একটু পরে আবার সে একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এবার বিজয় কিন্তু চোখ সরালো না। নিয়োগীর চোখ ক্রমে আবছা হয়ে মিলিয়ে গেল। বিজয়ের মনে হলো শিখাটা যেন ক্রমেই বড়, আরো বড় হয়ে উঠছে। একসময় শিখাটা চোখ ধাঁধানো উজ্জ্বলতা সহ্য করতে না পেরে বিজয়ের চোখ বন্ধ হয়ে এলো। ধীরে ধীরে এক গভীর ঘুমের মধ্যে যেন ডুবে গেল সে। আচ্ছন্নতা কাটিয়ে একসময় জেগে উঠল বিজয়। মোমবাতি কখন নিভে গেছে কে জানে। আলো জ্বালিয়ে বিজয় দেখল ঘড়িতে এখন রাত 3:30। তার চোখে পড়ল দেওয়াল ঘড়ির নিচে রাখা টেবিলটায় একটা বেড়াল বসে আছে। কি মনে হতে বিজয় বেড়ালটাকে খোলা জানলা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য ইশারা করল। বেড়ালটাও তার ইচ্ছে মতো জানলা পথে বাইরে চলে গেল। বিজয় একটু আশ্চর্য হলো। সে জানলার ধারে গিয়ে দেখল বেড়ালটা ঠিক জানলার নিচেই বসে আছে। বেড়ালটা মুখ তুলে তাকাতেই বিজয় তাকে জানলায় উঠে আসতে ইশারা করল। কি আশ্চর্য, 5 সেকেন্ডের মধ্যেই বেড়ালটা তার আদেশ পালন করল। একটা অদ্ভুত আনন্দে বিজয়ের মন ভরে উঠল। ভোরের আলো ফুটতেই সে সাইকেল নিয়ে গুরুজির মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। সব শুনে বিজয়কে প্রাণ ভরে আশীর্বাদ করলেন মাধবেন্দ্র। তোমায় তো বলেছিলাম মানুষের মধ্যেই অদ্ভুত সব শক্তি লুকিয়ে আছে। এবার বিশ্বাস হচ্ছে তো? নিচু হয়ে গুরুজির পা ছুঁল বিজয়। তারপর নিয়োগীকে দেখে ভৈরব দত্ত আর রূপর্ণাকে দেখে মৃগনয়না নাম দুটো মনে হওয়ার কারণ জিজ্ঞাসা করল। মাধবেন্দ্র মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলেন। তারপর উঠে দাঁড়িয়ে আলনা থেকে উত্তরীয়টা পেড়ে নিলেন। সেটা গায়ে জড়াতে জড়াতে বললেন, আমাদের অবচেতন মনের গভীরে অনেক রহস্য লুকিয়ে থাকে, যার খোঁজ পেতে গেলে নিবিড় মনঃসংযোগের দরকার হয়। এসো আমার সঙ্গে। মন্দিরে ঢুকে কালী মূর্তিকে প্রণাম করলেন মাধবেন্দ্র। তারপর মন্দিরে তাকে রাখা একটা ছোট বাক্স পেড়ে নিয়ে বিজয়ের দিকে এগিয়ে গেলেন। এর মধ্যে একটা সাদা গোল পাথর আছে, যার ওপর মনঃসংযোগ করলেই দেখতে পাবে পাথরের ঠিক মাঝখানে একটা লাল বিন্দু ফুটে উঠছে। তোমার মানসিক শক্তি যত বাড়বে ওই লাল বিন্দুর আয়তনও তত বড় হতে থাকবে। এভাবেই একদিন তোমার সব প্রশ্নের উত্তর খোঁজার মতো মানসিক শক্তি হয়তো তুমি নিজেই অর্জন করে ফেলবে। মন্দির থেকে বাড়ি ফিরতে সেদিন একটু দেরি হয়ে গেল বিজয়ের। তাড়াতাড়ি তৈরি হয়ে ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে অফিসের কাছে পৌঁছে বিজয় দেখল
রূপর্ণাও অফিসে ঢুকছে। সৌজন্য বিনিময়ের পর দুজনেই একসঙ্গে রেজিস্টারে সই করল। মাথা তুলতেই বিজয় লক্ষ্য করল ওদের দিকে তাকিয়ে বোসবাবু এবং সামন্তবাবু অনুচ্চ স্বরে নিজেদের মধ্যে সম্ভবত কিছু রসালো ভাব বিনিময়ে ব্যস্ত। তাদের রকম সকম দেখে আলোচ্য বিষয়টা বুঝতে অসুবিধে হলো না বিজয়ের। ব্যাগটা কাঁধে তুলে ভাবলেশহীন মুখে সে নিজের টেবিলে এসে বসে পড়ল। বুকের একটা বোতাম খুলে জামার কলারটা ঘাড়ের নিচে ঠেলে দিয়ে ফ্যানের হাওয়াটা কিছুক্ষণ অনুভব করলো। তারপর ব্যাগ থেকে জলের বোতল বার করে গলাটা ভিজিয়ে নিয়ে কম্পিউটারটা অন করলো। ঘণ্টা দেড়েকের মধ্যেই জরুরি এন্ট্রি আর ডেটা ক্লাসিফিকেশনের কাজগুলো শেষ করে ফেলল সে। তারপর আর একবার গলা ভিজিয়ে দৃষ্টিটা পাশের জানলা দিয়ে ছড়িয়ে দিল। অফিসের গেটটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। গেটের দুপাশে দুটো নাম না জানা গাছ আছে, যাদের শাখাগুলো এই শরৎকালে লাল আর সাদা গুচ্ছ গুচ্ছ ফুলে ছেয়ে গেছে। অদ্ভুত সুন্দর গাছটা দেখতে দেখতে বিজয়ের মনে হলো কবে যেন কোথায় এমনি একটা ফুলে ছাওয়া গাছের নিচে দাঁড়িয়েছিল একটি মেয়ে। তার গায়ের রং ফর্সাও নয়, কালোও নয়, অনেকটা গমের দানার মতো। আর পোশাকও মোটেই বাঙালিদের মতো নয়। হাঁটুর নিচ পর্যন্ত একটা ঘাগরা আর ঊর্ধ্বাঙ্গে ব্লাউজের ওপর ওড়না। তার মনে হলো এরই নাম মৃগনয়না। তার দৃষ্টি দূরে পাহাড়ের মাথায় অস্তগামী রক্তিম সূর্যের দিকে নিবদ্ধ। কাজ ফেলে কি এত ভাবা হচ্ছে? মৃগনয়নের মুখ চোখে পড়ার আগেই সামন্তবাবুর মন্তব্যে ভাবনার রাজ্য থেকে বাস্তবে ফিরে এলো বিজয়। জানলা থেকে চোখ সরিয়ে সে ঘাড় নাড়ল। না না, তেমন কিছু না। আরে অত লজ্জা পাওয়ার কি আছে? এবার বোসবাবু এগিয়ে এলেন। তোমার যা বয়স তাতে গাছে ফুল দেখে কারো ফুলের মতো মুখ, আকাশ দেখে কারো নীল চোখ, এইসব মনে পড়া তো খুবই স্বাভাবিক। কাকে ইঙ্গিত করে বোসবাবু এসব বলছেন তা আন্দাজ করে বিজয়ের একটু অস্বস্তি হলো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চলুন বোসদা, একটু চা খেয়ে আসা যাক। না ভাই, এখন একটু কাজ বাকি আছে। দেওয়াল ঘড়ির দিকে তাকালেন বোসবাবু। লঞ্চ আওয়ারের আগে তো বেরোতে পারবো না। বিজয় একাই ক্যান্টিনের দিকে পা বাড়ালো। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। অফিসে বিজয় সম্মিলনী অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও তবলা সঙ্গত করতে হবে বিজয়কে। হাতটা ঝালিয়ে নেবার জন্য রোববার সকালে তবলা বায়া নিয়ে বসে পড়ল সে। একটু পরেই রিক দরজা ঠেলে ঢুকে পড়ল। কাকার বাজনা দেখতে দেখতে তাক থেকে একটা চামচ তুলে নিয়ে সেটা টেবিলে রাখা একটা বাটির ওপর তালে তালে ঠুকতে শুরু করলো। বাটিটা ক্রমশ টেবিলের ধারের দিকে সরতে সরতে একসময় মাটিতেই পড়ে গেল। তবলা থামিয়ে বিজয় মুখ তুলে তাকাতেই রিক তার কোলে এসে বসে পড়ল। দেখলে কাকু, আর বাতিটা কেমন টেনে নিল। তাই নাকি? বিজয় চোখ বড় বড় করল। আর তোতাই করে, বাবা বলেছে। রিক বিজয়কে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলো। আর তাই তো আমার হাত থেকে কত জিনিস ফসকে মাটিতে পড়ে যায়, আর মা আমাকে শুধু শুধু বকে। ভুরু কুঁচকে বিজয়ের দিকে তাকালো রিক। বিজয় হাসলো। কিন্তু আর্থ তো এটা ঠিক করছে না। রিক ঘাড় নাড়ল, অভিমানী গলায় বলল, দেখো না, কাল স্টারের কাছে পাঠাবো বলে একটা ঢিল ছুঁড়েছিলাম আকাশে, আজ সেটাও মাটিতে টেনে নিল। তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। হাত ধরে রিককে পেছনের বাগানে নিয়ে এলো বিজয়। এবার স্টারের দিকে একটা ঢিল ছোড়ো তো দেখি। রিক অবাক হয়ে দেখল তার ছোঁড়া ঢিলটা নারকেল গাছের মাথা ছাড়িয়ে কোথায় অদৃশ্য হলো। দেখলে তো, তোমার ছোটা ঢিলটা আজ কিন্তু আর নামাতে পারলো না। রিকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল বিজয়। ওটা এবার ঠিক স্টারে পৌঁছে যাবে। রিক ব্যাপারটা কল্পনা করার চেষ্টা করলো, তারপর একগাল হেসে হাততালি দিয়ে উঠল। পরে রবিবার বিকেল 5টা নাগাদ বাস স্ট্যান্ডে পৌঁছে গেল বিজয়। দেখল তার জন্য অপেক্ষা করছে রূপর্ণা। অফিসে রূপর্ণা শাড়ি পরেই যায়। আজ চুড়িদার আর ওড়নায় ওকে একটু অন্যরকম লাগছে। কতক্ষণ এসছেন? ঘড়ির দিকে তাকালো বিজয়। আমার বোধহয় একটু দেরি হয়ে গেল। না না, আপনি ঠিক সময়ই এসেছেন।
বিধাননগরের বাস আসতে এখনো মিনিট 5 দেরি আছে। অফিসের সিনিয়র ক্লার্ক মায়াদির বাড়িতে আজ একটা রিহার্সালের ব্যবস্থা করা হয়েছে। বাসে চেপে মিনিট 20 মধ্যেই গন্তব্যে পৌঁছে গেল ওরা। মায়াদির বাড়িটা দোতলা। নিচের বড় ঘরটায় মায়াদির নিজস্ব গানের স্কুল। সেই ঘরে সবাইকে নিয়ে এলেন মায়াদি। তার হারমোনিয়ামের সুরে তবলা বেঁধে নিল বিজয়। রূপর্ণাও ওড়নাটা কোমরে জড়িয়ে নাচতে প্রস্তুত হলো। রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্যের যুগলবন্দির সঙ্গে তবলা সংগত করতে করতে একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে বিজয়ের। রূপর্ণার নাচের ভঙ্গি ছাপিয়ে তার সামনে ক্রমশই স্পষ্ট হয়ে উঠতে থাকে মৃগনয়নার নৃত্যরত দেহবল্লরী। কোন সে এক উন্মুক্ত প্রান্তরে প্রজ্বলিত এক অগ্নিকুণ্ড ঘিরে নেচে চলেছে মৃগনয়না। সে নাচ দেখতে চারপাশে জড়ো হয়েছে কিছু লোক। একটু দূরেই দেখা যাচ্ছে একটা প্রাচীন মন্দির। কেবলমাত্র 4টে বড় থামের ওপর ভর করে দাঁড়িয়ে আছে সেই মন্দিরের ছাদ, যার তলায় একটা অনুচ্চ বেদির ওপর বসানো আছে লালচে পাথরের বিকট দর্শন কালী মূর্তি। মূর্তিটা দেখে মনে মনে চমকে ওঠে বিজয়। তবলার তালটা কেটে যায়। গান থামিয়ে তার দিকে অবাক চোখে তাকান মায়াদি। তুমি এত ঘামছো কেন বিজয়? শরীর কি খারাপ লাগছে? অপ্রস্তুত হয়ে পকেট থেকে রুমাল বার করে বিজয়। না, আমি ঠিক আছি। কপালের ঘাম মুছে আবার তবলায় মনঃসংযোগ করে সে। রিহার্সালের শেষে বিজয় আর রূপর্ণার দিকে স্ন্যাক্সের প্লেট আর চায়ের কাপ এগিয়ে দেন মায়াদি। তুমি তো বেশ নাচতে পারো। চায় চুমুক দিয়ে রূপর্ণার দিকে তাকান তিনি। নাচটা আমার বড়ই প্রিয় সাবজেক্ট। রূপর্ণার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মা বলে আমি ছোটবেলায় গান শুনলেই নাকি নাচতে শুরু করতাম। তুমি নাচ শেখনি কখনো? চায়ের কাপটা তুলে নিয়ে ঘাড় নাড়ে রূপর্ণা। সেই ক্লাস 6-এ পড়ার সময় বাবা আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। তারপর সেখান থেকে রবীন্দ্রনৃত্যে বিনিয়োগ করি। তোমাকে একটা অনুরোধ করব, রাখবে ভাই? জিজ্ঞাসু দৃষ্টিতে মায়াদির দিকে তাকায় রূপর্ণা। ভাবছি স্কুলে গানের পাশাপাশি নাচের ক্লাসটাও শুরু করব। তুমি শেখাবে? এই প্রস্তাবটার জন্য মোটেই প্রস্তুত ছিল না রূপর্ণা। একটু দ্বিধার পর অবশ্য সে রাজি হয়ে যায়। মায়াদির বাড়ি থেকে বেরিয়ে যখন রূপর্ণা আর বিজয় বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো তখন রাত প্রায় 8টা। এদিকটায় লোকজনের বিশেষ ভিড় নেই। রূপর্ণা একটা ফাঁকা বেঞ্চিতে গিয়ে বসে, আর বিজয় বাস স্ট্যান্ডের একটা রডে হেলান দিয়ে দাঁড়ায়। এই যা যা। হঠাৎই বেঞ্চির তলা থেকে মুখ বার করা একটা কুকুরকে দেখে বিব্রত হয়ে ওঠে রূপর্ণা। কুকুরটা একটু সরে গেলেও সে বারবার মুখ ঘুরিয়ে কুকুরটাকে দেখতে থাকে। অত ভয় পাওয়ার কিছু নেই। বিজয় রূপর্ণাকে আশ্বস্ত করার চেষ্টা করে। আপনি জানেন না, স্কুলে পড়ার সময় ঠিক এই রকমই একটা কালো কুকুর আমায় কামড়ে দিয়েছিল। রূপর্ণার মুখের অবস্থা দেখে হাসি পেয়ে যায় বিজয়ের। সেই রকম কোনো মতলব এই কুকুরটার আছে বলে মনে হয় না। এইটা নিতান্তই নিরীহ। একটু পরেই বাস এসে যায়। পেছন দিকে একটা ফাঁকা সিটে রূপর্ণাকে বসিয়ে তার পাশেই রড ধরে দাঁড়ায় বিজয়। হঠাৎই বিজয়ের চোখে পড়ে রূপর্ণার ঘাড়ের কাছে বিনুনি করা চুলের পাশ দিয়ে উঁকি মারছে একটা অদ্ভুত ছকোনা বড় মাদুলি। পরের স্টপেজে রূপর্ণার পাশের সিটটা খালি হয়ে যায়। সেখানে বসে বিজয় রূপর্ণার দিকে তাকিয়ে হাসে। অমন একটা শক্তিশালী মাদুলি গলায় থাকতে কুকুরটাকে আপনার অতটা ভয় পাওয়া উচিত ছিল না। এটা আমাকে কালী মন্দিরে ঠাকুরমশাই দিয়েছিলেন। হাত দিয়ে মাদুলিটা গলার দিকে টেনে আনে রূপর্ণা। আমার কুষ্টি বিচার করে তিনি বলেছিলেন যে আমার উপর নাকি কোনো অশুভ শক্তির দৃষ্টি আছে, তাই আমাকে সারা জীবন দেবী মায়ের এই তাবিজ ধারণ করার আদেশ দেন। আপনি এইসবে বিশ্বাস করেন? রূপর্ণা হাসে। এটা খুলে রাখলে মা যে খুব দুঃখ পাবে। বিজয় মাথা নিচু করে ঘাড় নাড়ে। হঠাৎই তার একটা কথা মনে পড়ে যায়। রূপর্ণার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আগুনের চারপাশে ঘুরে কোনো নাচের শৈলী আপনার জানা আছে কি? রূপর্ণা একটু অবাক হয়। আমি যতদূর জানি এই সব নাচ তো প্রাচীন উপজাতিদের মধ্যেই প্রচলিত ছিল, কিন্তু কেন বলুন তো? এমনিই মনে হলো। সিট ছেড়ে উঠে পড়ে বিজয়। চলুন, এবার নামতে হবে।
বাড়ি এসে জামা কাপড় ছেড়ে খাবারগুলো গরম করে রূপর্ণা। একটা থালায় মায়ের খাবারটা গুছিয়ে নিয়ে ডাইনিং টেবিলে রাখে। তারপর মাকে হাত ধরে এনে চেয়ারে বসায়। মিনতি দেবী নার্ভের রোগী। স্বামী মারা যাবার পর থেকে মানসিকভাবেও তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন। জলের গেলাসটা মায়ের দিকে এগিয়ে দিয়ে পাশের চেয়ারে বসে পড়ে রূপর্ণা। শুভর খাবারটা ঢাকা দিয়ে রেখে তুই তো খেয়ে নিতে পারতিস। ভাতে ডাল মাখতে মাখতে মেয়ের দিকে তাকালেন মিনতি দেবী। ভাই একটু পরেই চলে আসবে, তাছাড়া আমার এখনো সেরকম খিদে পায়নি। খেতে খেতে আর চোখে মেয়েকে লক্ষ্য করেন মিনতি দেবী। এমন ধৈর্যও মেয়েটা কোথা থেকে পেল কে জানে। একটা ছেলের মতো এই সংসারের যাবতীয় দায়িত্ব নিঃশব্দে পালন করে চলেছে, অথচ এমন মেয়ের কপালেই স্বামী সুখ জুটল না। সামনের দেওয়ালে ঝোলানো শিবের ফটোর দিকে তাকিয়ে চোখে জল এসে যায় তাঁর। কেন না মা? মায়ের পিঠে হাত রাখে রূপর্ণা। কপালে যা ছিল তা তো আমি মেনেই নিয়েছি, তুমি শুধু শুধুই এসব ভেবে কষ্ট পাচ্ছ। খাওয়া হলে মাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় রূপর্ণা। তারপর বাইরের ঘরে এসে টিভিটা চালিয়ে বসে। ভাইয়ের জন্য এখন তো তাকে অপেক্ষা করতেই হবে। দেখতে দেখতে দুর্গাপুজো এসে যায়। মহাষষ্ঠীর দিন মায়াদির বাড়িতে ফাইনাল রিহার্সাল দিয়ে রাত 8টা নাগাদ বাস স্ট্যান্ডে এসে পৌঁছয় বিজয় আর রূপর্ণা। সন্ধ্যে থেকে আজ আকাশের মুখ ভার। এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও শুরু হয়েছে। আজ মনে হয় কপালে দুঃখ আছে। অভ্যাস মতো বাস স্ট্যান্ডের একটা রডে ঠেস দিয়ে দাঁড়ায় বিজয়। ছাতাটা এনেছেন? রূপর্ণা ঘাড় নাড়ে। বিকেলে তো বেশ রোদই ছিল, তখন তো বোঝাই যায়নি। রূপর্ণার কথা শেষ হওয়ার আগেই বেশ জোরে মেঘ ডেকে ওঠে। বিজয় আকাশের দিকে তাকিয়ে বলে, আমার অবশ্য বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে। ছোটবেলায় যখন গরমকালে বিকেলে বৃষ্টি নামতো তখন। একটা মোটরসাইকেল এসে বাস স্ট্যান্ডের সামনে থামে। সেটা থেকে নেমে বিজয়ের মুখোমুখি এসে দাঁড়ায় সাবির আর রোহিত। কদিন ধরে দেখছি এই মেয়েটাকে নিয়ে খুব ফুর্তি হচ্ছে। হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো। বিজয় কঠিন স্বরে ধমকে ওঠে। ও বাবা, আমাকে এবার তোর কথা শুনে চলতে হবে নাকি? পকেট থেকে একটা ছুরি বার করে রোহিত। ঝিমিকে যেমন তোর কাছ থেকে কেড়ে নিয়েছিলাম, এই মেয়েটাকে তেমনি করেই। রোহিতের চোখে চোখ রেখে প্রবল ইচ্ছা শক্তি প্রয়োগ করে বিজয়। রোহিতের জিভ জড়িয়ে আসে, তার হাতের মুঠো আলগা হয়ে ছুরিটা মাটিতে খসে পড়ে। সেটা তুলে নিয়ে রাস্তার ধারে দাঁড় করানো বাইকটার উপর মনোনিবেশ করে বিজয়। রোহিত নিজেকে সামলাবার আগেই বাইকটা উল্টে পড়ে যায়। সাবির সেটার দিকে দৌড়ে যায়। বিজয়ের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে ওঠে রোহিত। সময় কিন্তু ঘনিয়ে এসেছে, হাজার চেষ্টা করেও তুই মৃগনয়নাকে বাঁচাতে পারবি না। একটা অদ্ভুত হাসি মুখে নিয়ে বাইকের দিকে এগিয়ে যায় সে। ওরা অদৃশ্য হবার পরও কিছুক্ষণ স্থাণুর মতো দাঁড়িয়ে থাকে বিজয়। রোহিত কি বলে গেল? মৃগনয়না নামটা ও জানলো কি করে? রূপর্ণা কি সত্যিই তাহলে মৃগনয়না? ওরা ওরা কে বিজয়বাবু? রূপর্ণা এগিয়ে এসে বিজয়ের সামনে দাঁড়ায়। আপনি ঠিক আছেন তো? হাতের ছুরিটা দেখতে দেখতে বিজয় শান্ত স্বরে বলে, নিজেকে নিয়ে নয়, আমার এবারে আপনার জন্য চিন্তা হচ্ছে। ওটা আমাকে দিন তো। বিজয়ের হাত থেকে ছুরিটা নিয়ে রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দেয় রূপর্ণা। ঠিক সেই সময় রাস্তার মোড়ে বাসের হেডলাইট দেখা যায়। ওরা কে বললেন না তো? বাসে উঠে বিজয়কে প্রশ্ন করে রূপর্ণা। ওদের আসল পরিচয়টা তো এখনো অবধি জানাই হলো না। সে কি, তাহলে ওরা আপনাকে এভাবে? হ্যাঁ জানি, আপনার মনে এখন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কিন্তু আপনাকে আপাতত এইটুকু বলতে পারি যে ওদের আসল লক্ষ্য কিন্তু হচ্ছেন আপনি, আমি নই। রূপর্ণা আকাশ থেকে পড়ে। আমি তো ওদের চিনিই না। কালী মন্দিরের ঠাকুরমশাই আপনাকে বোধহয় এই কারণেই ওই দৈব কবচটা দিয়েছিল। রূপর্ণা এবার একটু থমকে যায়। কিছুক্ষণ নীরবতার পর সে আবার বিজয়ের দিকে ফেরে। একটা কথা জিজ্ঞাসা করব? স্বচ্ছন্দে।
বাসের খোলা জানলা দিয়ে আসা জলো হাওয়ায় অবিন্যস্ত চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে দেয় বিজয়। আচ্ছা, ঝিমিকে? ওইটা এখন একটা ক্লোজ চ্যাপ্টার। আজ আর ওই নামটার কোনো প্রাসঙ্গিকতা নেই। ঘরে এসে ভিজে চুড়িদার ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়াতে আঁচড়াতে রূপর্ণার মনে হলো যে বিজয়কে ঝিমির কথাটা জিজ্ঞাসা না করলেই হতো। ও কি ভাবলো কে জানে। মুখে ক্রিম মাখার সময় গলার মাদুলিটা নজরে এলো তার। অনেক চেনা মাদুলিটা আরও একবার ভালো করে দেখলো সে। অষ্টধাতুর মাদুলিটার 6 কোণেই স্ট্রিং কথাটা খোদাই করা আছে। মাঝখানে একটা চক্র, তার মাঝে ছোট্ট করে কি যেন লেখা আছে, পড়াই যাচ্ছে না। কোন অশুভ শক্তির হাত থেকে এটা তাকে রক্ষা করবে কে জানে। বিজয় সম্মেলনের দিন সকাল 9টা নাগাদ অফিসে পৌঁছে গেল বিজয়। ক্যান্টিনের ওপাশে মাঠে স্টেজ তৈরি হচ্ছে, সেটা তদারকির দায়িত্ব তার ওপরেই পড়েছে। একটু পরে বোসবাবু আর সামন্তবাবু এসে হাজির হলেন। পুরো কাজটা গুছিয়ে আনতে বেলা গড়িয়ে গেল। ক্যান্টিনে লাঞ্চ সেরে নিজের টেবিলে এসে বসল বিজয়। পাশে জানলা দিয়ে তাকাতেই নীল আকাশে ভেসে চলা একখণ্ড সাদা মেঘ নজরে এলো তার। সেটার আকৃতি অদ্ভুত, ঠিক যেন একটা সাদা কুকুর পা ছড়িয়ে বসে আছে। দেখতে দেখতে কুকুরের সামনে ছড়ানো পা দুটো লম্বা হয়ে যেন একটা শুঁড়ের আকার নিল, আর কুকুরের শরীরটা হাতির মাথার মতো হয়ে উঠতে থাকলো। মেঘটার ক্রমপরিবর্তন দেখতে দেখতে বিজয়ের মনে অদ্ভুত একটা অনুভূতি জাগে। মানুষের আত্মাও তো এইভাবে এক জন্ম থেকে অন্য জন্মে, এক দেহ থেকে অন্য দেহে পৌঁছে যায়, কিন্তু পূর্বজন্মের স্মৃতিটা যে মনের কোন অতলে হারিয়ে যায় সে খবর তো কেউ রাখে না। রাত্রে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মায়াদি আর রূপর্ণার যুগলবন্দির সঙ্গে তবলা সঙ্গতের শেষে বিজয় একবার প্যান্ডেলের বাইরে এসে দাঁড়ালো। রাত এখন প্রায় 9টা। একটু বিরতির পর অবশ্য একটা একাঙ্ক নাটক মঞ্চস্থ হবে। সেই অবকাশে বাইরের খোলা হাওয়ায় একটু পায়চারি করল বিজয়। আজ পূর্ণিমা নয়, কিন্তু চাঁদের আলোয় যেন মায়াময় হয়ে আছে সারা প্রকৃতি। মৃদুমন্দ হাওয়াটা উপভোগ করতে করতে অফিসের পেছনে পায়ে চলা পথটা ধরে একটু এগিয়ে গেল সে। হঠাৎই তার কানে এলো একটা যান্ত্রিক শব্দ। কারখানার আওয়াজ তো এত দূরে পৌঁছয় না, তাহলে? একটু এগিয়ে যেতেই এক অভাবনীয় দৃশ্য চোখে পড়ল বিজয়ের। স্টোরের পাশে কারখানার পাঁচিলের একটা অংশ ধূলিসাৎ। সেখানে দাঁড়িয়ে আছে একটা শক্তিশালী ক্রেন, যার সাহায্যে স্টোরের পাশে স্তূপাকার করে রাখা বড় বড় পাইপগুলো একে একে তুলে দেওয়া হচ্ছে ওপাশে দাঁড়ানো একটা ট্রলারের ওপর। ভালো করে লক্ষ্য করে বিজয় দেখল পুরো ব্যাপারটা তত্ত্বাবধান করছে রোহিত আর সাব্বির। অল্প সময়ের মধ্যেই মনস্থির করে ফেলল সে। সুবিধাজনক একটা জায়গায় দাঁড়িয়ে পাইপ শুদ্ধ ক্রেনের বাহুটাকে মানসিক শক্তির সাহায্যে প্রাণপণে আকর্ষণ করল বিজয়। ক্রেনটা ঠিকমতো কাজ করছে না দেখে অপারেটর মোটরের শক্তি বাড়িয়ে দিল। হঠাৎই আকর্ষণ প্রত্যাহার করে নিল বিজয়। আচমকা ঝাঁকুনি সামলাতে না পেরে ক্রেনটা কাত হয়ে উল্টে পড়ে গেল, আর বিশাল ভারী পাইপটা প্রচণ্ড শব্দে ট্রলির ড্রাইভারের কেবিনের ওপর আছড়ে পড়ল। রোহিত এসে ক্রেনের অপারেটরকে বকাবকি শুরু করলো। বিজয় পা টিপে টিপে পেছনে সরতে থাকলো, কিন্তু হঠাৎই একটা পাথরে পা পড়তে সে ভারসাম্য হারালো। নিজেকে সামলে উঠে দাঁড়াতেই সে রোহিতের নজরে পড়ে গেল। তুই এখানে কি করছিস? হ্যাঁ? রোহিত এগিয়ে এলো। একই প্রশ্ন তো আমি তোমাকেও করতে পারি। শান্ত গলায় উত্তর দিল বিজয়। সাহস খুব বেড়েছে, তাই না? আচমকাই বাঁ হাতে বিজয়ের গলা চেপে ধরল রোহিত, কিন্তু আওয়াজ পেয়ে ওদিক থেকে লোকজন আসছে বুঝে বিজয়ের দিকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে দলবল নিয়ে অন্ধকারে গা ঢাকা দিল রোহিত। বিজয়ের মনের পর্দায় হঠাৎই ভেসে উঠল কোন হারানো অতীতের আবছা একটা দৃশ্য। রক্তাক্ত অবসন্ন দেহে সেদিন মাটিতে লুটিয়ে পড়েছিল বিজয়। তার দিকে এমনি রক্তচক্ষু মেলে তাকিয়েছিল দর্ভপাণি। তারপর তাকে টানতে টানতে নিয়ে এসেছিল একটা প্রাচীন মন্দিরের সামনে। কিন্তু পরের দৃশ্যটা ক্রমশ আবঝা হয়ে মিলিয়ে গেল। অনেক চেষ্টা করেও আর কিছুই মনে করতে পারল না বিজয়। মাথাটা দুহাতে চেপে সে মাটিতে বসে পড়ল। অনুষ্ঠানের শেষে অফিসের পিকআপ ভ্যান যখন বিজয় আর রূপর্ণাকে বড় রাস্তার মোড়ে পৌঁছে দিল, তখন রাত প্রায় 10:30। রূপর্ণাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল বিজয়। ভিতরে আসুন না।
বিজয় ঘাড় নাড়ল। অন্য একদিন আসবো, আজ অনেক দেরি হয়ে গেছে। আপনাকে একটা কথা বলার ছিল। সেই মাদুলিটা আমি হারিয়ে ফেলেছি। সে কি? বিজয় অবাক চোখে রূপর্ণার দিকে তাকালো। রূপর্ণা ম্লান হাসল। গ্রিন রুমে ড্রেস চেঞ্জ করবার পর দেখলাম মাদুলিটা নেই। তারপর ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু নিয়তির ইঙ্গিতটা যেন স্পষ্টই ধরতে পারল বিজয়। ঘরে এসেও রূপর্ণার বিব্রত মুখটা বারবার মনে পড়তে থাকলো তার। চোখ বন্ধ করে মনকে সংহত করার চেষ্টা করল বিজয়। তারপর কাঠের ছোট বাক্সটা খুলে গুরুজির দেওয়া সাদা পাথরটা বার করে সেটার ওপর মনোসংযোগ করল সে। পাথরের মাঝখানে লাল বিন্দুটা বাড়তে বাড়তে আধ ঘন্টার মধ্যেই একটা ছোট টিপের আকার নিল। ধীরে ধীরে বিজয়ের চোখের সামনে ভেসে উঠল সেই পূর্বদৃষ্ট প্রাচীন পাথরের মন্দির। তার পাথরের চাতালের ধারে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে সে। কোন একটা অদৃশ্য শক্তি যেন তাকে গাছের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কিছুটা দূরেই ছোট একটা বেদিতে আগুন জ্বলছে। তার সামনে বসে দুর্বোধ্য ভাষায় কিসব মন্ত্র উচ্চারণ করে চলেছে ভৈরব দত্ত। ওম আং হিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ। ওম ভাং হিং রিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ। ওম রং হিং হিং চামুণ্ডায় বিচ্ছে। বিজয়ের মনে হলো মাথার জটা আর মুখের গোঁপ দাড়ির জঙ্গল বাদ দিলে এর সঙ্গে নিয়োগীবাবুর চেহারার বিশেষ পার্থক্য থাকে না। ভৈরব দত্তের পরনে রক্তবস্ত্র, কপালে লাল তিলক, মাথা থেকে গাছের শেকড়ের মতো নেমে এসেছে জটা আর শাড়ি, গলায় চিত্র বিচিত্র পাথর আর রুদ্রাক্ষের মালা। বেদির ওপাশে হাঁটু গেড়ে বসে আছে মৃগনয়না। যজ্ঞাগ্নির আগুনে উদ্ভাসিত তার মুখটা লক্ষ্য করে চমকে উঠল বিজয়। এ যেন রূপর্ণারই প্রতিচ্ছবি। সম্মিলিত নয়নে সে তাকিয়ে আছে আগুনের দিকে। তার সামনে মাটিতে বসানো একটা বড় হাঁড়ি কাঠ। সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে বুঝে নিজেকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয় ইন্দ্রসেন। নিজের পূর্বজন্মের নামটা হঠাৎই বিজয়ের চেতনায় ভেসে ওঠে। একটু পরেই উঠে দাঁড়ায় ভৈরব দত্ত। রুদ্রাণী মাতা কি জয়। তার হুঙ্কারে মন্দির থেকে বেরিয়ে আসে রোহিতের অবিকল প্রতিমূর্তি দর্ভপাণি। কোমরবন্ধনী থেকে একটা ছুরি বার করে সে তুলে দেয় ভৈরব দত্তের হাতে। বিকট শব্দে মন্ত্র উচ্চারণ করতে করতে সে মাথার জটাগুলো কেটে আগুনে ফেলতে থাকে, আর চড়বড় শব্দে লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে আগুনের লেলিহান শিখা। সব জটা কাটা হয়ে গেলে হাতের ছুরিটা ফেলে দিয়ে চোখ বন্ধ করে ভৈরব। যজ্ঞাগ্নির শিখা এবার স্তিমিত হতে হতে একসময় নিভেই যায়। ভৈরব দত্ত চোখ খুলতে বিজয় অবাক হয়ে দেখে তার দু চোখ জুড়ে জ্বলে উঠেছে যজ্ঞাগ্নির শিখা। সেই জ্বলন্ত চোখ নিয়ে সে দীর্ঘ পদক্ষেপে এগিয়ে যায় মন্দিরের দিকে। রুদ্রাণী মায়ের হাত থেকে খড়গ তুলে নিয়ে সে যখন বেরিয়ে আসে, তখনই দর্ভপাণি মৃগনয়নার মাথাটা হাঁড়ি কাঠে ঠুকিয়ে দেয়। রুদ্রাণী মাতা কি জয় বলে আর একবার হুঙ্কার ছাড়ে ভৈরব দত্ত। তারপরেই তার খাঁড়া সজোরে নেমে আসে হাঁড়ি কাঠের ওপর। একটা তীব্র ঝাঁকুনি খেয়ে বাস্তবে ফিরে আসে বিজয়। ততক্ষণে তার সর্বাঙ্গ ঘামে ভিজে উঠেছে। কয়েকদিন পরেই লাঞ্চ আওয়ারে একটা মিটিং ডাকলেন নিয়োগী। সবাইকে জানিয়ে দিলেন রাজগীর অঞ্চলে কোম্পানির যে ব্রাঞ্চ রয়েছে সেখানে একটা প্রজেক্টের কাজে এখান থেকে কয়েকজনকে পাঠানো হচ্ছে। আপাতত এই কাজের জন্য যে কজনকে বাছা হয়েছে তাদের মধ্যে রূপর্ণা এবং বিজয়ের নামও আছে। মিটিংয়ের শেষে নিজের চেয়ারে এসে চুপচাপ বসে পড়ল রূপর্ণা। এনি প্রবলেম? মায়াদি তার পাশে গিয়ে দাঁড়ালেন। মায়ের জন্যই চিন্তা হচ্ছে। ম্লান হাসল রূপর্ণা। অথচ না গেলেও তো চলবে না। আমি তো আছি, মাসিমাকে তুমি আমার কাছে রেখে যাও। উঠে দাঁড়িয়ে কৃতজ্ঞতায় মায়াদির হাত জড়িয়ে ধরল রূপর্ণা। নির্দিষ্ট দিনে বিজয়, রূপর্ণা, সোমনাথ এবং চিত্রক দানাপুর এক্সপ্রেসে চেপে বসল। স্টেশন থেকে কোম্পানির গাড়ি তাদের গেস্ট হাউসে নিয়ে এলো। জামাকাপড় পাল্টে কফির কাপ হাতে গেস্ট হাউসের বারান্দায় এসে দাঁড়ালো ওরা চারজন। সামনেই পাঁচিল ঘেরা ছোট বাগান,
তার ওপাশে বিস্তীর্ণ প্রান্তর, যা শেষ হয়েছে একটা অনুচ্চ টিলার পাদদেশে। একটু আগেই টিলার ওপাশে ডুব দিয়েছে অস্তগামী সূর্য। লাল আবির ছড়ানো আকাশের দিকে তাকিয়ে চিত্রকের মুখ থেকে আপনা আপনি বিউটিফুল শব্দটা বেরিয়ে এলো। এদিকে আগে এসেছিস কখনো? কফির কাপে চুমুক দিয়ে সোমনাথের দিকে তাকালো চিত্রক। সোমনাথ ঘাড় নাড়ল। নালন্দা এখান থেকে বেশি দূরে নয়, সময় পেলে একবার ঘুরে আসা যায়, কি বলুন? বিজয়ের দিকে ফিরল চিত্রক। ইন্টারেস্টিং আইডিয়া। বিজয় হাসল। নালন্দাটা আমারও কখনো দেখা হয়নি। চিত্রক আর সোমনাথ দুজনেই বিই। ওরা কারখানা স্টাফ। ট্রেনে যেতে যেতে ওদের সঙ্গে ভালোই আলাপ হয়েছে বিজয়ের। মোবাইলটা বেজে উঠতে সেটা পকেট থেকে বার করে কানে ধরল বিজয়। তৈরি হয়ে নিন। এখানকার প্রজেক্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার বিশ্বাসের গলা ভেসে এলো। আপনাদের নিয়ে আসার জন্য আধ ঘন্টার মধ্যে গাড়ি পাঠানো হচ্ছে। সাইট থেকে ঘুরে আসতে বেশ রাত হয়ে গেল বিজয়দের। খাওয়ার পর গেস্ট হাউসের বারান্দায় এসে বসল বিজয়। সামনের প্রান্তর আর টিলাটা পঞ্চমীর চাঁদের আলোয় এখন বেশ রহস্যময় হয়ে উঠেছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বিজয়ের মনে হলো জায়গাটা যেন তার অনেক চেনা। ওখানে যেন ছড়ানো আছে তার অতীতের কত আবছা স্মৃতি। আপ সোয়েঙ্গে নেই সাব? গেস্ট হাউসের কেয়ারটেকার আবদুল্লাহ এসে বারান্দার দরজায় দাঁড়ালো। তার উচ্চতা প্রায় 6 ফুট, পেটানো চেহারা, তবে কাঁচা বাঁকা দাড়ি আর চুল দেখলে বোঝা যায় তার বয়স 40 ছাড়িয়েছে। তুমি এখানে কতদিন আছো? ও করিব করিব 20 বরস হো গয়া। মাথার চুলে হাত বুলিয়ে হাসল আবদুল্লাহ। আচ্ছা, এইদিকে কাছাকাছি কোথাও কোনো লোক বসতি নেই? হ্যাঁ, উধার হ্যাঁ। গেস্ট হাউসের পেছন দিকটা আঙুল তুলে দেখালো আবদুল্লাহ। আর ওদিকে? টিলার দিকে ইশারা করল বিজয়। আবদুল্লাহ ঘাড় নাড়ল। सुना था वहाँ रुद्रानी माता की एक बहुत पुरानी मंदिर है। বিজয়ের কানে ধ্বনিত হয়ে উঠল ভৈরব দত্তের সেই হুঙ্কার। রুদ্রাণী মাতা কি জয়। কৌতূহলী গলায় বিজয় জিজ্ঞাসা করল, তুমি দেখেছো ওই মন্দির? नहीं साहब, अब वहाँ जाने का तो कोई रास्ता भी नहीं है। ঠিক আছে, তুমি যাও। চেয়ারে গা এলিয়ে দিল বিজয়। আমি যাওয়ার সময় আলোটা নিভিয়ে দিয়ে যাব। টিলাটার দিকে তাকিয়ে আরও কিছুক্ষণ বসে থাকলো বিজয়। ঢুলুনি আসছে দেখে উঠে দাঁড়াতেই গেটের ওপাশে দাঁড়ানো একটা গাড়ি নজরে এলো তার। এত রাতে আবার কে এলো? ভালো করে দেখার জন্য বারান্দার ধারের দিকে এগিয়ে গেল বিজয়। হঠাৎই তার চোখে পড়ল বাগান পেরিয়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছে এক নারী মূর্তি। একটু লক্ষ্য করতেই বিজয় চিনতে পারল রূপর্ণাকে। সে চেঁচিয়ে বলে উঠল, এই যে শুনছেন, কোথায় যাচ্ছেন? কোনো উত্তর না দিয়ে গেটের বাইরে বেরিয়ে গেল রূপর্ণা। এক লাফে বারান্দা থেকে নেমে গেটের দিকে দৌড়ে গেল বিজয়। তার চোখের সামনে গেটের ওপাশে দাঁড়ানো গাড়িতে উঠে বসল রূপর্ণা। বিজয় পৌঁছবার আগেই গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। সর্বনাশ! দ্রুত আবদুল্লাহকে জাগিয়ে তার কাছ থেকে বাইকের চাবি নিয়ে সেটা গ্যারেজ থেকে বার করল বিজয়। মিনিট চারেক উল্কা বেগে বাইক চালানোর পর সেই গাড়িটা তার নজরে গেল। পিচ ঢালা রাস্তার শেষে একসময় কাঁচা রাস্তা শুরু হলো, তারপর সেটাও ফুরিয়ে গেল। গাড়িটা কিন্তু থামল না, মাঠের মধ্য দিয়ে ধীর গতিতে এগিয়ে চলল টিলার দিকে। অবশেষে টিলার প্রস্তরময় সানুদেশে পৌঁছে গাড়িটা থেমে গেল। দরজা খুলে নেমে এলেন জটাজুটোধারী এক সন্ন্যাসী। হাত বাড়িয়ে আহ্বান করলেন রূপর্ণাকে। বাধ্য মেয়ের মতোই সন্ন্যাসীকে অনুসরণ করল রূপর্ণা। বিজয় আশ্চর্য হয়ে দেখল অনায়াসে টিলার চড়াই বেয়ে ওপরে উঠে চলেছে রূপর্ণা, যেন এটা তার আজন্মের অভ্যাস। ওদের সঙ্গে তাল রাখতে গিয়ে হাঁপিয়ে উঠল বিজয়। সে যখন টিলার ওপরে পৌঁছলো তখন সন্ন্যাসী আর রূপর্ণা দুজনেই তার দৃষ্টির বাইরে চলে গেছে। ক্লান্ত বিজয় একটা পাথরের ওপর বসে পড়ল।
একটু দম নিয়ে উঠে দাঁড়াতেই একটা গাছের আড়াল থেকে আত্মপ্রকাশ করলো দর্ভপাণি। বলেছিলাম না, মৃগনয়নাকে তুই বাঁচাতে পারবি না। ওকে এখানে দেখে মোটেই আশ্চর্য হয় না বিজয়। ভৈরব দত্তের সঙ্গে রোহিতের যে একটা নিবিড় সম্পর্ক আছে তা আগেই তার বোঝা হয়ে গেছে। সে শান্তস্বরে বলল, কিন্তু তোমরা ওকে মারতে চাইছো কেন? ওর অপরাধটা কি? অপরাধ? তাচ্ছিল্যের এক চিলতে হাসি ফুটে উঠল দর্ভপাণির মুখে। তোকে এত কৈফিয়ত আমি দিতে যাব কেন? বিজয়ের মনে হলো এখানে সে যত বেশি সময় নষ্ট করবে ততই রূপর্ণার জীবনের ঝুঁকি বেড়ে যাবে। দর্ভপাণির পাশ কাটিয়ে সে চলতে শুরু করলো। পেছন থেকে হা হা করে হেসে উঠল দর্ভপাণি। মৃগনয়নার মরণটা দেখার জন্য তোর মনটা একেবারে উতলা হয়েছে দেখছি। এক লাফে বিজয়ের পাশে এসে দাঁড়ালো সে। চিন্তা নেই, তোর চোখের সামনে আজ আমরা মৃগনয়নাকে বলি দেব। আর গত জন্মের মতোই তুই অসহায়ভাবে দেখবি, কিছু করতে পারবি না। গত জন্ম? চোখ বন্ধ করে স্মৃতির অতলে ডুব দিল বিজয়। সে দেখতে পেল টিলার গায়েই ছড়িয়ে রয়েছে একটা ছোট্ট গ্রাম। পাতায় ছাওয়া সারি সারি কুঁড়ে ঘরের মাটির দেওয়ালে আঁকা আছে ফুল, পাখি আর নানা রঙের আলপনা। গ্রামের মাঝ বরাবর একটা মাঠ। সেই মাঠের ধারে একটা অশ্বত্থ গাছের নিচে কয়েকজন বয়স্ক লোকের সঙ্গে বসে আছে ভৈরব দত্ত। মাঠের চারপাশে জড়ো হয়েছে আরও অনেক লোক। আর মাঠের মাঝখানে দুটো বড় খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে মৃগনয়না এবং ইন্দ্রসেনকে। मरना होगा। হঠাৎই চোখ খুলে চিৎকার করে উঠলেন ভৈরব দত্ত। इस महा अपराध का यही उचित दंड है। কি ভাবছিস? হ্যাঁ, বিজয়ের হাতটা চেপে ধরল দর্ভপাণি। আয় আমার সঙ্গে। বিজয়কে টানতে টানতে নিয়ে চলল দর্ভপাণি। হাজার চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারল না বিজয়। মিনিট দশেকের মধ্যেই ওরা রুদ্রাণী মাতার মন্দিরে পৌঁছে গেল। আয় আয়, মন্দির থেকে বেরিয়ে এলেন ভৈরব দত্ত। তোর জন্যই অপেক্ষা করছিলাম। স্থির দৃষ্টিতে সন্ন্যাসীকে লক্ষ্য করল বিজয়। স্বপ্নের মধ্যে দেখা ভৈরব দত্তের সঙ্গে এর কোনো পার্থক্যই নেই। ওই দেখ। হাত বাড়িয়ে মন্দিরের পাশের দিকটা নির্দেশ করলেন ভৈরব দত্ত। সেখানে পদ্মাসনে চুপচাপ বসে আছে রূপর্ণা। বাইরের কোনো কিছুই যেন তার চেতনায় পৌঁছচ্ছে না। আকাশে যতক্ষণ পঞ্চমীর চাঁদ আছে ততক্ষণই তোদের আয়ু, আর তারপর। কিন্তু আমাদের মেরে ফেলে আপনার কি লাভ হবে? এবার হা হা করে হেসে উঠলেন ভৈরব দত্ত। আমার লাভ ক্ষতি তুই কি বুঝবি? কিন্তু নরবলি তো ভীষণ অন্যায়, একটা ক্রাইম। পুলিশ জানতে পারলে। চুপ! হুঙ্কার দিয়ে উঠলেন ভৈরব দত্ত। আমার বিচার করবে তুচ্ছ মানুষ? হ্যাঁ, আমায় শাস্তি দেবে? তবে দেখ। জ্বলন্ত দৃষ্টিতে সামনের গাছের দিকে তাকালেন ভৈরব দত্ত। সেটা দাউ দাউ করে জ্বলে উঠল। रुद्राणी माता की जय। হুঙ্কার ছেড়ে এবার মাটিতে সজোরে পদাঘাত করলেন ভৈরব। টিলাটা যেন দুলে উঠল। সেই বজ্র নির্ঘোষে কানে তালা লেগে গেল বিজয়ের। সে হাঁটু গেড়ে হাত জোর করে বসে পড়ল। জানি আপনার অনেক ক্ষমতা, কিন্তু আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি নিয়োগীবাবু। ভৈরব দত্ত একটু থমকে গেলেন। তার চোখের আগুন স্তিমিত হয়ে এলো। বিজয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ঘাড় নাড়লেন তিনি। তুই ঠিকই চিনেছিস, কিন্তু ওটা তো আমার একটা ছদ্মবেশ মাত্র। গত 500 বছর ধরে বিভিন্ন জন্মে ওরম কত রূপ ধরেই তো আমি মৃগনয়নাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি। বলি দেবেন বলে? মাটি থেকে উঠে দাঁড়ালো বিজয়। কিন্তু 500 বছর আগেও তো আপনি ওকে বলি দিয়েছিলেন। হ্যাঁ, ঘাড় নাড়লেন ভৈরব দত্ত। তারপরেই তো আমার। কি একটা ভেবে থেমে গেলেন ভৈরব দত্ত। বিস্মিত দৃষ্টি বিজয়ের দিকে নিবদ্ধ করে নিচু গলায় বললেন, তুই এসব জানলি কি করে? ঘটনাটা তো সত্যি। বিজয় স্মিত হাসল। তাহলে সেদিন নিজের স্বার্থ পূরণের জন্যই বিচারের প্রহসনটা করেছিলেন আপনি।
কি তাই তো? অর্বাচীনের মতো কথা বলিস না। ভৈরব দত্তের স্বর কঠিন হয়ে উঠল। একজন দেবদাসীর পক্ষে মানুষের প্রেমে পড়া মহাপাপ, তার ওপর ইন্দ্রসেন তো আবার বিধর্মী। কবির না কার পাল্লায় পড়ে সে তো মূর্তি পুজোরই বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল। বেশ, কিন্তু সেই ভুলের শাস্তি তো মৃগনয়না সেই জন্মেই পেয়েছিল। এই জন্মে তো রূপর্ণা কোনো পাপ করেনি। আমার শক্তি চাই। লোভে চকচক করে উঠল ভৈরব দত্তের চোখ। জন্মান্তরে দেবদাসীকে রুদ্রাণী মাতার পায়ে বলি দিতে পারলে আমি পাবো অসীম শক্তি, অমরত্ব। চোখ তুলে চাঁদের দিকে তাকালেন তিনি। এক চিলতে চাঁদটা ধীরে ধীরে দিগন্তের দিকে ঢলে পড়ছে। একটা অদ্ভুত হাসি ফুটে উঠল ভৈরবের মুখে। ধীর পায়ে মন্দিরের দিকে এগিয়ে গেলেন তিনি। ততক্ষণে দর্ভপাণি সেখানে পুজোর উপচার সাজিয়ে দিয়েছে। মন্দিরে প্রবেশ করে পুজোয় বসলেন ভৈরব দত্ত। ওম আং হিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ। ওম আং হিং রিং চামুণ্ডায় বিচ্ছে নমঃ। ওম রং হিং হিং চামুণ্ডায় বিচ্ছে। সেই অবসরে রূপর্ণার দিকে এগিয়ে গেল বিজয়। কিন্তু কি আশ্চর্য, রূপর্ণার চারপাশে কেউ যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে রেখেছে। অনেক চেষ্টা করেও সে বাধাটা অতিক্রম করতে পারল না। মন্দিরের সামনে পাথরের চাতালে চোখ বন্ধ করে বসে মানসিক শক্তি সংহত করার চেষ্টা শুরু করলে বিজয়। কিছুক্ষণ কেটে যাবার পর তার মনে হলো কেউ যেন তাকে এখান থেকে উঠে যেতে বলছে। সে প্রাণপণে মনঃসংযোগ নিবিড়তর করার চেষ্টা করল। আকস্মাৎ একটা প্রবল ধাক্কায় সে ছিটকে পড়ে গেল। চোখ খুলে দেখলো তার সামনে ভৈরব দত্ত রুদ্রমূর্তিতে দণ্ডায়মান। তুই কি ভেবেছিস তুচ্ছ শক্তি দিয়ে আমার কাজে বিঘ্ন ঘটাবি? বিজয়ের মনে হলো কেউ যেন তাকে উড়িয়ে নিয়ে মন্দিরের পাশে গাছটার গুঁড়ি ঠেসে দাঁড় করিয়ে দিল। ভ্রুকুটি কুটিল চোখে তার দিকে তাকালেন ভৈরব দত্ত। তোর সাধনার ফল কিভাবে আত্মসাৎ করতে হয় সেটাও আমি জানি। বিজয় বুঝতে পারল সে যেন গাছের সঙ্গে কোন অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ে গেছে। হাত পা নাড়াবার শক্তিটুকু আর অবশিষ্ট নেই। মাথার মধ্যে কেমন যেন অস্বস্তি শুরু হয়েছে। তার অবস্থা দেখে হা হা করে হেসে উঠল দর্ভপাণি। চোখ বন্ধ করে গুরুজিকে স্মরণ করল বিজয়। ধীরে ধীরে হতাশা কেটে গিয়ে তার মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করলো। একটু পরেই মন্দিরের ডান পাশে অনুচ্চ যজ্ঞবেদীর সামনে এসে বসলেন ভৈরব দত্ত। মন্ত্রপাঠ শুরু করতেই আপনা আপনি জ্বলে উঠল যজ্ঞাগ্নির শিখা। হে খড়গহস্তা, মুন্ডমালিনী, জগৎপালিনী, রুদ্রাণী মা, জাগো 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 জাগরিতা। কিছু পরে তিনি ইশারা করতেই দর্ভপাণি এক ঘড়া জল এনে রূপর্ণার মাথায় ঢেলে দিল। রূপর্ণা যেন ঘুম ভেঙে জেগে উঠল। চারদিকে চোখ বুলিয়ে সে দ্রুত উঠে দাঁড়ায়। নিজের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে সে কিছুটা কুণ্ঠিত হয়ে উঠল। আঁচলটা গায়ে ভালো করে জড়িয়ে সে সন্দিগ্ধ চোখে ভৈরব দত্তের দিকে তাকালো। আপনি কে? হা হা করে হেসে উঠলেন ভৈরব। উঠে দাঁড়িয়ে রূপর্ণার মাথায় হাত রাখলেন। আমাকে চিনতে পারছিস না? রূপর্ণার মাথার মধ্যে তোলপাড় শুরু হলো। অজস্র জানা অজানা স্মৃতির স্রোতে ভাসতে ভাসতে সে পৌঁছে গেল কোন সুদূর অতীতে। দুহাতে মাথা চেপে ধরে সে মাটিতে বসে পড়ল। যখন সে চোখ খুলল তখন সেখানে ভয় বা বিস্ময়ের কোনো ছাপই নেই। রুদ্রাণী মায়ের মন্দিরের দিকে তাকিয়ে সে হাত জোড় করল। তারপর বিজয়ের দিকে চোখ পড়তেই চমকে উঠল। ভৈরব দত্তের পা জড়িয়ে সে বলে উঠল, যা শাস্তি দেওয়ার আমাকে দিন গুরুদেব, ওকে ছেড়ে দিন। ভৈরবের ইশারায় যজ্ঞাগ্নি থেকে একটা মশাল জ্বালিয়ে মন্দিরের সামনে উন্মুক্ত স্থানে পুঁতে দিল দর্ভপাণি। তোর নাচ যদি রুদ্রাণী মাতাকে প্রসন্ন করতে পারে তাহলেই। কথাটা অসমাপ্ত রেখে চোখ বন্ধ করে যজ্ঞাগ্নির সামনে বসে পড়লেন ভৈরব। উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল কোমরে বেঁধে ধীর পায়ে সে এগিয়ে গেল প্রজ্বলিত মশালের দিকে। তারপর মশাল প্রদক্ষিণ করে নাচতে শুরু করল। সেই উদ্দাম নাচের ছন্দে যেন আচ্ছন্ন হয়ে পড়ল সমস্ত প্রকৃতি। পাথরের আঘাতে রক্তাক্ত পা নিয়ে একসময় সে আছড়ে পড়ল শক্ত মাটিতে। সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালেন ভৈরব দত্ত। রুদ্রাণী মাতা কি জয়।
এবার দৌড়ে এসে বিজয়কে জড়িয়ে ধরল রূপর্ণা। একে একে ক্ষমা করে দিন গুরুদেব। বিজয় অনুভব করলো পরিশ্রমে আর উদ্বেগে রূপর্ণার বুক তখন হাপড়ের মতোই ওঠানামা করছে। বিজয়ের ইচ্ছে করলো তার গালের ওপর গড়িয়ে নামা চোখের জল মুছিয়ে দেয়, কিন্তু সে একটা আঙুলও নাড়াতে পারল না। এবার চুল ধরে রূপর্ণাকে টানতে টানতে যজ্ঞবেদীর সামনে নিয়ে এলো দর্ভপাণি। অস্তে যাওয়া চাঁদের দিকে তাকিয়ে শাঁখে ফুঁ দিলেন ভৈরব দত্ত। সেই শঙ্খনাদের সঙ্গে সঙ্গে বিজয়ের মস্তিষ্কের কোষগুলোও কেমন যেন উত্তেজনায় টান টান হয়ে উঠল। এবার তার পরীক্ষার চরম লগ্ন এগিয়ে আসছে। শাঁখটা দর্ভপাণির হাতে দিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলেন ভৈরব দত্ত। রুদ্রাণী মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে তার অনুমতি ভিক্ষা করলেন। তার পাশে দাঁড়িয়ে দর্ভপাণি শঙ্খনাদ করতে থাকল। বিজয় এবার মন্দিরের একটা থামের দিকে তাকিয়ে তীব্র ইচ্ছা শক্তি প্রয়োগ করল। প্রার্থনা শেষে এগিয়ে গিয়ে রুদ্রাণী মায়ের হাত থেকে খড়গটা খুলে নিলেন ভৈরব দত্ত, আর ঠিক সেই সময় বিকট শব্দে থামটা ভেঙে পড়ল। আর মন্দিরের ছাদের নিচে চাপা পড়ে গেলেন সশিষ্য ভৈরব দত্ত। অমরত্বের উপকণ্ঠে এসেও নিয়তির নির্মম আলিঙ্গনে ধরা দিতে বাধ্য হলেন তিনি। বন্ধনমুক্ত বিজয় এবার যজ্ঞবেদীর দিকে এগিয়ে গেল। ভূমিশয্যা থেকে রূপর্ণাকে তুলে তার ক্ষত বিক্ষত পা দুটো জল দিয়ে ধুইয়ে দিল, তারপর রুমাল দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। চলতে পারবে তো? রূপর্ণা ঘাড় নাড়ল, তারপর বিজয়ের কাঁধ আঁকড়ে উঠে দাঁড়ালো। কিন্তু একটা ব্যাপারে তো খটকাটা রয়েই যাচ্ছে। রূপর্ণার মুখখানা তুলে ধরল বিজয়। তোমায় কি নামে ডাকি বলো তো? তোর জানি না, যাও। বিজয়ের বুকে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বন্ধ করল রূপর্ণা।